অয়নের সেবা করেছে। প্রেগন্যান্সির 7 মাসে পা রাখার পর থেকে হঠাৎ করে বাবু লাথি যখন মারত, অরুর বোধহয় জানটা বের হয়ে যেত। পেটে হাত দিয়ে চিৎকার করে উঠত সে। অয়ন তো খুব ভয় পেয়ে যেত তখন। পর মুহূর্তে অরু হেসে দিত, বলতো, আরে আম্মুটা লাঠিটা আসতে দিতে পারিস না? এত জোরে কেউ দেয়? ডক্টর বলেছে তুই নেই। থাক, তুই জলদি আয় আমার ঘরে লক্ষ্মী হয়ে। আমি জানি তুই এভাবে নড়াচড়া আর লাঠি দিয়ে আমাকে আভাস দিস যে তুই সুস্থ আছিস, ভালো আছিস। অরুণ এমন কথা শুনে অয়ন কতই না লুকিয়ে চোখের জল মুছেছে। যে মেয়েদের সে দূর দূর করত, আজ তার সে ছোট্ট অংশটা মেয়েটার রূপে অরুর গর্ভে একটু একটু করে বড় হচ্ছে। অরুর 1.5 মাস আগে সেদিন রাতে বিভিন্ন ডাক্তারের সাথে কথা বলে সে অনুযায়ী অয়নের যত্ন নিয়ে বেস্ট ফিজিশিয়ান ফর্মুলায় অর্গান অয়েল দিয়ে 2 বেলা অয়নের বাম হাত আর ডান পা ম্যাসেজ করেছে থেরাপির মতন। অয়নের খাওয়া থেকে শুরু করে গোসল, কাপড় পাল্টানো সব ওরু 7 মাসের পেট নিয়ে একা হাতে করেছে। অয়নের জন্য কত রাত থেকে তাহাজ্জুদের নামাজ সহ নফল নামাজ আদায় করেছে, চোখের জল ফেলেছে ঠিক নেই। রোজ ফজরের সময় হাসানে ঘুম ভাঙে ওরুর কোরআন তিলাওয়াতের আওয়াজে। আজ অরু অয়নকে স্বামী স্ত্রীর সম্পর্ক নিয়ে বলা তো 3টা কথার প্রমাণ হাতে নাতে দিয়েছে। অরুর প্রতি এখন অয়নের মনে সম্মান আর ভরসার অবিচ্ছিন্ন প্রাচীর গড়ে উঠেছে। তবে ভালোবাসা, আজ অরু অয়নকে স্বামী স্ত্রীর সম্পর্ক নিয়ে বলা তার 3টা কথার প্রমাণ হাতে নাতে দিয়েছে। অরুর প্রতি এখন অয়নের মনে সম্মান আর ভরসার অবিচ্ছিন্ন প্রাচীর গড়ে উঠেছে। তবে ভালোবাসা, অরু তো অয়নকে নিজের সবটা দিয়ে ভালোবেসেছে। কিন্তু অয়ন কি পারবে অরুকে ভালোবাসতে? জানা নেই অয়নের। অয়ন নিজের আর অরুর চেক আপ করিয়ে বাড়ি ফিরল। বাড়িতে ঢুকতেই অয়ন আর অরু হলরুমে নিশাদ হুসাইনের সাথে এক মধ্যবয়সী মহিলাকে দেখল। পিছন থেকে দেখে পুরোপুরি চিনতে না পারলেও কেন যেন ওর ভ্রু কুঁচকে ফেলল। মা দেখো কে এসছে, তোমার মা। আন্টি। কথা বলো তোমরা। অয়ন লাকি আফরোজকে দেখে বলল, আসসালামু আলাইকুম। অরু চুলটা নিয়ে রুমে চলে গেল। গত কয় মাস ধরে অরু আর অয়ন নিচে গেস্ট রুমে থাকে। উপরে ওঠানামায় অরুর সমস্যা হবে প্রেগনেন্সিতে, আর অয়ন তো অসুস্থ ছিল। অয়ন অরুর এমন উদ্ভট কঠোরতা দেখে অবাক। সে তার বউ অরু আর এই অরুকে মিলাতে পারছে না। অয়ন সিঁড়ি থেকে নেমে রুমে গেল। রুমে ঢুকে দেখে অরু চুলটা বুকে চেপে চোখের জল ফেলছে। অরু, হুম। কি করছো? আমার এই চুলটা লাগবে। আপনার কাছে 35,000 টাকা হবে? 35 কেন? এটা তো বেশ মোটা চুল, 40-50 কম হবে না। 15,000 আছে আমার কাছে। কিভাবে? ওই যে আমাকে সালামি যা দিয়েছিলেন আপনারা সবাই, আর বিয়ের রাতে আপনি। পাগল তুমি? 50,000 লাগবে তো। আমি 30 দিচ্ছি আর বাবার কাছ থেকে 20 এনে দিচ্ছি। আমি 50 দিতাম, কিন্তু আপাতত ওইখান থেকে টাকা ভাঙবো না, তোমার ডেলিভারির জন্য রেখেছি। হুম। অরু, চুলটা নিয়ে তার বদলে টাকা দেওয়ার কি খুব দরকার ছিল? ছিল। এটা আমার মায়ের চুল, এমনি দেবে না উনি। অরু, তোমার বাবা অসুস্থ আর তুমি তার চিকিৎসার জন্য টাকা মায়ের চুল কিনে দেবে? হ্যাঁ তাই। উনি অসুস্থ। আমার কেমন ফিল হচ্ছে জানেন? যেমনটা আপনার মা অসুস্থ হবার সময় আপনার আর আরোহী আপি হয়েছিল। অয়ন অরুর অরূপ কথায় তখন আর কিছু বলেনি। তবে এই অরুর সাথে আসল অরুকে অয়ন মেলাতে আজ বারবারই ভুল করছে। মৌ শুয়ে শুয়ে মোবাইলে সূরা ইয়াসিন শুনছিল। সাদ মোবাইলে ক্লায়েন্টদের সাথে কথা বলছে। সাদ গত 1 সপ্তাহ অফিস যায় না, ছুটি নিয়েছে। কেননা মৌয়ের শরীর ইদানিং আরো খারাপ থাকে। হাঁটতেই পারে না মেয়েটা, পায়ে অনেক পানি জমেছে তার। তাই রাজ অফিস থেকে 20 দিনের ছুটি নিয়েছে। হঠাৎ আহ, ও মা গো! মৌ, কি হলো? সাদ ফোন ফেলে দৌড়ে মৌয়ের কাছে গেল। মৌ কিছু বলতেই পারছে না, শুধু পেট চেপে আর্তনাদ করছে। এই মৌ, কি হলো? লিভার পেন উঠলো নাকি? চলো হাসপাতালে। সাদ দ্রুত গাড়ি বের করে মৌকে নিয়ে রওনা দিল হাসপাতালের উদ্দেশ্যে। সাথে বুয়াটাকেও নিল। হ্যালো, আসসালামু আলাইকুম। দোস্ত, কই তুই? বাসায়। মৌ, কি হয়েছে মৌয়ের? হাসপাতালে নিয়ে যাচ্ছি, পেইন উঠেছে। ওকে, আমি আসতেছি। অয়ন ফোন রাখতেই, কি হয়েছে বউ আপুর? পেন উঠেছে। আমিও যাব। না, দরকার নেই অবস্থায়। কি বলেন? কিচ্ছু হবে না। চল। অহনা, শুনছি। কি হয়েছে বলো তো? সকাল থেকে দেখি তোমার মুডটা খারাপ। অফিসে যাবো তো,
যাওয়ার পথে যদি তোমার মুডটা এমন থাকে তাহলে কেমন লাগে দেখি। তো কি করব? তোর এই বিদেশি মাইয়া ফোন দেয় কেন রাত বেরোতে? অহনা, ভদ্র ভাষায় কথা বলো। কিসের ভদ্রতা? বল রাজ কেন ফোন দেয় তো? আমি অনেকদিন ধরে খেয়াল করছি, জরুরি কথা একদিন থাকে দুদিন থাকে তাই বলে রোজ রোজ। আমি তোমাকে একবারও প্রশ্ন করিনি এতদিনে যে বিগত 1 বছরে তুমি বিদেশে কি করেছো না করেছো, কিন্তু এখন তো আমার ডাউট হচ্ছে। অহনা, বলো কেন ফোন দেয়? বলবো না। তাহলে আমি এই বাসায় থাকবো না। চলে যাও। তুমি বলতে পারলে এটা? অহনা। অহনা ঘটঘট করে চলে গেল রুম থেকে। অরু বসে আছে ওটির বাইরে। অয়ন সাদকে লক্ষ্য করেছে, নৌকে ওটিতে নিয়ে যাওয়ার পর একটা মুহূর্তের জন্য সে স্থির হয়ে বসেনি। ঘামছে খুব করে সাদকে দেখে এমন মনে হচ্ছে যে তার শরীর শুধু এখানে আর মনটা মৌয়ের কাছে। কি এমনই? আমিও তো বাবা হতে চলেছি। আল্লাহর রহমত থাকলে আর কিছুদিন পর তো সাদের জায়গায় আমি থাকবো। সাদের মতো ভালো স্বামী হতে পারবো না। আমি তো ওর স্বামী হবার যোগ্য না। একটা মেয়ের অন্তঃসত্ত্বা সময়কালীন কত যত্ন ভালোবাসার দরকার হয়, ওরু তো আমার কাছে সেসব কিছুই পায়নি। ওরু উল্টো আমাকে এই অবস্থায় যত্ন ভালোবাসায় কোনো কমতি রাখে নেই। আমার এই মুহূর্তে নিজেকে খুব সৌভাগ্যবান মনে হচ্ছে ওরকে স্ত্রী রূপে পেয়ে। ওরু বলছিল, স্বামী স্ত্রীর সম্পর্ক মানে ভালোবাসার সম্পর্ক। ওরু তো নিজের বলা কথা অনুযায়ী নিজের সর্বস্ব দিয়ে অয়নকে ভালোবেসেছে। ওরু বলেছিল, স্বামী স্ত্রীর সম্পর্ক মানে সম্মানের সম্পর্ক। অরু বিয়ের প্রথম রাত থেকে অয়নকে সম্মান দিয়েছে। এমনকি গত কয় মাসে অয়নের অসুস্থতায় অরু কখনো অয়নকে এটা ফিল হতে দেয়নি যে অরু বিরক্ত। অরুর চোখে নিজের জন্য সব সময় অয়ন একই সম্মান দেখেছে। অরু আরো বলেছিল, স্বামী স্ত্রীর সম্পর্ক মানে ভরসার সেই অটুট সম্পর্ক, যেখানে দুই পক্ষেরই একে অন্যের প্রতি এই আস্থা থাকে যে জীবনের যে কোনো মুহূর্তে যে বিপদে আসুক না কেন, এই একটা মানুষ তার হাত কখনো ছাড়বে না। আর অরু আয়নের জীবনের সেই আস্থার স্থান হিসেবে নিজেকে প্রমাণ করেছে যে তার বিপদে জরাজীর্ণতায় তাকে ছেড়ে যায়নি। বাচ্চার কান্নার শব্দে আয়নের ভাবনার ছেদ পড়ল। আয়ন সাথে সাথে সাদের দিকে তাকালো। সাদের চোখে পানি। আয়ন গিয়ে সাদকে জড়িয়ে ধরলো। কংগ্রাচুলেশন ইয়ার। সাদ কাঁপছে। 1 মিনিটের মাথায় আবার বাচ্চার কান্নার আওয়াজ। সাদ এবার বসে পড়ল। আমার বাচ্চারা। দুজন নার্স 2টা বাচ্চা কোলে বের হলো। অরু উঠে দাঁড়ালো। একজন নার্স অরুর কোলে একটা বাচ্চা দিল, আর সাদের কোলে আরেকজন নার্স আরেকটা বাচ্চা দিয়ে বলল, একটা ছেলে আর একটা মেয়ে। মাশাআল্লাহ। অয়ন মিষ্টি কিনতে চলে গেল। কিছুক্ষণ বাদে ডক্টর ফারহানা আর জয়া বের হলো। ডক্টর, ডক্টর, আমার মৌ কেমন আছে? আলহামদুলিল্লাহ, মা আর বাচ্চা সবাই ভালো আছে। আমি দেখা করতে পারবো মৌয়ের সাথে? একটু পর, আগে কেবিনে শিফট করা হোক। ওকে। অয়ন সারা হাসপাতালে মিষ্টি বিলালো। অরুর কাছে মিষ্টি দিয়ে বলল, না অরু, কংগ্রাচুলেশন। কাকে হয়ে গেলে? আপনি কোলে নিন। না না থাক, কেন? আমি পারবো না, অনেক ছোট। এ কি মেনে ছেলে? তা তো জানি না, দাঁড়ান। অরু বাবুর গা থেকে কাঁথা সরিয়ে বলল। নেই। অরুর এমন কাণ্ড দেখে অয়ন জোরে জোরে হেসে দিল। বোকা। অহনা বাড়ি আসার পথে সাদের বাচ্চা হবার কথা শুনে ডিরেক্ট হাসপাতালে গেল। আর রাজ বাড়িতে গিয়ে শুনলো অহনা আসেনি। রাজের খুব টেনশন হচ্ছে। কই গেল মেয়েটা? মেয়েটা বড্ড মানে কি যে করবো মেয়েটাকে নিয়ে। ফোন দিচ্ছে, তাও রিসিভ করছে না অহনা। রাতে অহনা, অয়ন আর অরু বাসায় ফিরবে। গাড়ির তেল ভরতে গাড়ি থামালো অয়ন। অরু জানালা দিয়ে বাইরে তাকাতে তাকাতে হুট করে এক জায়গায় চোখ থেমে গেল তার। তন্নি না, তন্নি। অরু গাড়ি থেকে বের হয়ে দাঁড়ালো। তন্নি। অরু, কেমন আছিস? ভালো। এই রাতে তুই এখানে? আব্বার ওষুধ কিনতে। ও। শরীর ভালো তোর বোন? হুম। কয় মাস? 8। অরু কে? ও তন্নি আমার বোন। ও, কেমন আছো? ভালো। এখানে এত রাতে একা কেন? চলো, কোথায় যাবে আমরা ড্রপ করে দিচ্ছি। না না দুলাভাই, দরকার নেই। যে জ্যাম দেরি হয়ে যাবে, তার চেয়ে বরং আমি হেঁটেই দ্রুত যেতে পারবো। বেশি পথ না তো, এই তো বারডেমে। না, তাও চলো। আয়না, চল তন্নি। অয়ন পথে তন্নিকে তার বাবার জন্য ফল
আর কিছু শুকনো খাবার কিনে দিল। আসি অরু, আসি দুলাভাই, আপু, আল্লাহ হাফেজ। হঠাৎ অরু কি মনে করে বলল, তন্নি দাঁড়া, হুম, নেই টাকাটা রাখ, ওনাকে ঔষধ কিনে দিস। আচ্ছা, একবার দেখতে যাবি না? না। বাসায় ফিরে সবাই দেখে রাজ আর নিশাদ হুসাইন বসে চা খাচ্ছেন আর সাদের বাচ্চার ভিডিও কলে দেখছেন। অহনা হাসপাতালে রাতে থাকতে চেয়েছিল, কিন্তু সাদের কাজিন সুমি থাকবে বলে আর থাকেনি। অহনা রাজকে দেখে মুখ কালো করে নিল, কিছু না বলে নিজের রুমে চলে এলো। অহনা, কি চলে এলে যে? ইচ্ছা? বাসায় চলো। না, তুমি তো চলে যেতে বলেছিলে। সেটা রাগের মাথায় বলেছি, তুমি জানো আমি তর্ক পছন্দ করি না। অহনা, লিসেন, ওই মেয়েটার সাথে আমার পরিচয় আমার এয়ারপোর্টে দেশে ফেরার সময়। ওর কাছে শুনলাম ওর বর বিদেশে, তবে বাংলাদেশি একজনকে বিয়ে করে দেশে সেটেল হয়ে গেছিল 3 বছর আগে। তারপর থেকে ও সিঙ্গেল মাদার ও ওর বর অনেক অসুস্থ। গত বছর থেকে তাই নিজের ছেলে সমেত বাংলাদেশে আসতে চেয়েছিল, সেদিন কোনো কারণে তার ভিসা হয়নি। পরে আমাকে পেয়ে আমার কাছে টাকা পাঠিয়েছিল নিজের বরকে। এরপর থেকে প্রতি মাসে টাকা পাঠায়, আমি তুলে ওই লোককে দিয়ে আসি, দ্যাটস ইট। ওহো, এই কথা আগে বলনি কেন? বললাম, তুমি তো এতদিনে কখনো জিজ্ঞেসই করনি, আর রাত যখন করলে সন্দেহ করে করলে। রাজ, আমি তো থাক কহনা, তুমি আমার সকালে বললে আমি বিদেশে 1 বছর কি করেছি জানো না। ইট মিনস তুমি আমার বিষয়ে সন্ধিহান। আচ্ছা অহনা, তুমি তো 1 বছর দেশে আমার থেকে দূরে ছিলে, কই আমি তো তোমাকে সন্দেহ করিনি একটা বাড়ির জন্য। সরি রাজ। এতে সরি কিছুই নেই, তবে স্বামী স্ত্রীর মাঝে বিশ্বাস অত্যাবশ্যকীয়। বিশ্বাস ব্যতীত সম্পর্কের ভিত্তি নড়বড়ে হয়ে যায়, ঠুনকো হয়ে যায়। ক্ষমা করে দাও আমায় প্লিজ। আমিও অভিমান করে এমন বলেছি। আমি তোমায় অবিশ্বাস করি না। আই বিলিভ ইউ মোর দ্যান মাই সেলফ। আই বিলিভ ইউ মোর দ্যান মি। I know, I love you too, and I believe you lot. বাসায় চলো এখন। অরু বারান্দায় দাঁড়িয়ে আছে, চোখে পানি টলমল করছে। অরু, হুম তনি তোমার আপন বোন? তন্নি আমার বোন। ও, সৎ হলেও ওই আমার একমাত্র আপন ছিল ওই বাসায়। 1 বছরের ডিফারেন্স আমাদের। ও বড়, কিন্তু সেম ক্লাসে পড়ি আমরা। আমাকে তো আমার সৎ মা লেখাপড়া করতে দিত না, বই কিনে দেয়া তো দূরে থাক, এজন্য তো এখানে বই ছাড়া এসেছিলাম। মনে নেই আপনার এসএসসি পরীক্ষার সময় আমার বই নেই শুনে অবাক হয়েছিলেন আপনি? তাহলে শোনেন, তন্নির মা আমাকে দেখতেই পারতো না। সে চাইতো না যে আমি সে চাইতো যে আমি ঘরেরই কাজ করি। কোনোদিন কাজের মেয়েও রাখেনি, জানেন? রাখবে কেন? আমি ছিলাম তো। আর টনির বাবা ক্লাস 10 পর্যন্ত আমার পড়ার খরচ দিয়েছিলেন, কিন্তু সেই এসএসসি পরীক্ষায় আমি গোল্ডেন পেয়েছিলাম আর টনি বি পেয়েছিল সায়েন্স থেকে। ওই তো আমার সৎ মায়ের মাথা খারাপ হয়ে গেছিল, সেই সাথে অশান্তি করে আমার পড়ার খরচ দেওয়া বন্ধ করিয়ে দিল। তবে তন্নি আমাকে ভালোবাসতো, যদিও ওর মায়ের সামনে ওর চলতো না, তাই গোপনে আমাকে একটা টিউশনি ম্যানেজ করে দিয়েছিল। ওর বান্ধবীর মেয়ে ক্লাস 2 পড়তো, 3000 টাকা দিত। ওই দিয়ে আমার কলেজে যাওয়ার খরচ, কলেজের খরচ চালাতাম সারা মাস। বাসার সব কাজ নিয়মিত করতাম আর আমাকে কোনো টাকা দেয়া লাগতো না। ওই মহিলা আর আমার কলেজে যাওয়া নিয়ে কিছু বলতো না, তবে সে আমাকে বলেছিল যে সায়েন্সে পড়া চলবে না, তার মেয়ে যেহেতু আর্টসে পড়ে আমারও তাই পড়তে হবে। আমি কোনো মতে শিক্ষিত হতে চেয়েছিলাম, উপায় না পেয়ে আর্টসে ভর্তি হলাম। তন্নি বড় বড় টিচারদের কাছে পড়তো আর আমাকে বই নোটপাতি দিয়ে হেল্প করতো। এভাবেই পড়ছিলাম, কিন্তু টেস্টের রেজাল্ট যেই আমার খুব ভালো হলো আর তন্নির আবার খারাপ হলো, সেই ওর মা আমার লেখাপড়া বন্ধ করার উদ্দেশ্যে আমার বিয়ে দেবার সিদ্ধান্ত নিল। অয়নের মনটা খুব খারাপ হয়ে গেল অরুর কথায়। কিন্তু ওরু তোমার সৎ বোন তোমার থেকে 1 বছরের বড় কিভাবে হয়? ভুল বলে নাকি? আম্মু মারা গেলে সাথে সাথে বিয়ে করলেও তো তোমার থেকে বড় হওয়া পসিবল না। অরু এতক্ষণ না কাঁদলেও এখন তার চোখে পানি টলমল করছে, ভারী গলায় বলল, তন্নির বাবার সাথে ওনার অবৈধ সম্পর্ক ছিল, এ কারণে 1 বছরের ডিফারেন্স। আমার মা যেদিন লোকটার এই ধোকা প্রতারণা কথা জানতে পারি, সেদিন রাতেই
স্টক করেছিলেন। ওই লোক তো আমার আম্মুর খুনি, ওই মহিলাও। কাঁদতে কাঁদতে অরু আবার বলল, সবাই জানে আমাকে জন্ম দেওয়ার সময় আমার মা মারা গেছেন। আসলে না, আম্মু আমার বাবার এত বড় প্রতারণা সহ্য করতে পারেনি। হাওমাও করে কেঁদে দিল অরু। অয়ন নিশ্চুপ। অয়ন অরুর কাছে গিয়ে ওকে নিজের কাছে টেনে নিল। কেঁদো না, বরং দোয়া করো আমার জন্য। আর ওই লোকের জন্য তো কাঁদবেই না, উনি একজন খুনি, ওনাকে বাবা বলবে না। বলি না তো, জানেন আমার ইচ্ছে করতো না ওনার টাকায় পড়তে, উপায় ছিল না বলে বাধ্য হয়েছিলাম। কবে গত 2 বছর টিউশনি পাওয়ার পর থেকে আর ওনার টাকায় খাইনি, পড়িওনি, কাপড় চোপড়ও ওনার টাকা ধরিনি, দিতও না, ভুলবশত দিলেও নিইনি। এই যে আমার যত শাড়ি দেখছেন সবই আমার মায়ের, আর বিয়েতে কিছু পরেছিলাম সেগুলো, ওনাদের কিছু আমি আনিনি। আমি ভেবেছিলাম যে একদিন বড় হয়ে ওনার মুখে টাকা ছুঁড়ে এসে বলবো যে আমার আর আমার মায়ের জন্য যা টাকা খরচ করেছিলেন নেন, শোধ করে দিলাম। অয়ন অরুর কথা শুনে ভাবছে যে মেয়েটার মধ্যে রাগ আছে। আমি তো জানতাম ওরু শুধু ভালোবাসতে জানে। বাবা যখন বিয়ের প্রস্তাব নিয়ে ওই বাসায় গিয়েছিলেন সেদিন তো ওই মহিলা আমাকে মেরেই ফেলে। রাতে যে তার মেয়ের জন্য না এসে আমার জন্য এত বড় বাড়ি থেকে প্রস্তাব এসছে, তাই দেখলেন না একটা অনুষ্ঠান করলো না। আমার নানা বিয়ের সব ব্যবস্থা করেছিলেন। জানেন আমি না এসব জানতাম না, এসব এসএসসির পর জেনেছিলাম নানার কাছে যে মায়ের মৃত্যুর পেছনে এই লোক দায়ী। আমি তো ওনার উপর রাগ করেছিলাম দ্বিতীয় বিয়ে নিয়ে আর বউয়ের সামনে ওনার কাপুরুষতা নিয়ে, কিন্তু উনি যে আমার মায়ের খুনি, ঘৃণা করি আমি ওনাকে, ঘৃণা করি। এই কারণেই আমি ওনার চিকিৎসার টাকা দিইনি, এই কারণেই আমি ওই মহিলার কাছে থেকে আমার মায়ের চুরি আদায় করেছি। ভুল কিছু করেছি? না থাক, বাদ দাও। হুম, তোমার ইচ্ছে পূরণ হবে। আমি ওনাকে আনুমানিক একটা অ্যামাউন্ট দান করে দেবো, তোমার আর আম্মুর পিছনে যে খরচ করেছে তার শোধ হিসেবে। আম্মু? হ্যাঁ, আমার আম্মু না, আমার বাবা যেমন তোমার বাবা। জি অরু, বলেন। উনি আমার মৃত্যুর পেছনে দেয়, উনি তোমার শৈশব নষ্টের পেছনে দেয়। ওনার কারণে তুমি পুরুষ জাতিকে ঘৃণা করো না। না, আমি পুরুষ নামক ওনাকে ঘৃণা করি। উনি বাবা নামে কলঙ্ক, স্বামী নামে কলঙ্ক। তবে সব পুরুষ তো ওনার মতো নয়। বলেছিলাম না সব মানুষ এক হয় না। এই পৃথিবীতে হাজার খারাপ মানুষ থাকতে পারে, তবে কোনো খারাপ বাবা থাকতে পারে না। আমি এই জীবনে। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।